এই মুহূর্তে আমেরিকায় ভিসাধারী অভিবাসীদের পক্ষে খুবই সংকটজনক সময়। যে ট্রাম্পের লক্ষ্য, মূল লক্ষ্য হুম। অভিবাসীদের জব্দ করা, এটা হ্যাঁ। নয়। মূল লক্ষ্য হচ্ছে তৃতীয় হুম। একটা জিনিস আমাদের যেটা চোখ এড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ও ওখানে পরিষ্কার বলেছে, তো যারা র‍্যাডিক্যালিস্ট তারা নয়, কিন্তু যারা রিভিশনিস্ট তারা কতগুলো ক্ষেত্রে ট্রাম্প যেটা চাইছেন, আ উম ডেমোক্র্যাটদের কংগ্রেস এবং সিনেট সদস্যরা সেটাকে সমর্থন করছেন। আমি ভারতীয়দের অর্থনীতির কথা দিয়ে বলছি। ভারতের অর্থনীতি কি বড় ধাক্কা খাবে না এইটাতে? ২০০৮ সালের ডিপ্রেশনের পর থেকে আমেরিকায় অভিবাসী মানেই ভারতীয় এবং বাঙালিদের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে। এটার পরোক্ষ প্রভাব আরেকটা জায়গায় পড়ছে। সেটা হচ্ছে যে বহু বিদেশি ছাত্রছাত্রী আমি জানি। এইটা তো ভারতের কাছে খুব একটা ভালো সংবাদ নয়। কেননা কি পরিকল্পনা ট্রাম্পের, যে তিনি জব ক্রিয়েট করছেন না অফশোর অফিসগুলো যদি আবার ভারতে চলে আসে, তাহলে কি জবলেস আবার অবস্থাটা তৈরি হচ্ছে? এটা আমেরিকানরা কি বুঝতে পারছে না? শুধু ভারতবর্ষের অর্থনীতি বিপন্ন হবে তা নয়, আমেরিকার অর্থনীতি তো দুর্বল হবে। নমস্কার, সবাইকে আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। গত বছর ভারতীয় উপমহাদেশের পেশাদার যে সমস্ত কর্মী আমেরিকায় চাকরি করতে যান, তাদের জব্দ করার জন্যে একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটা হচ্ছে H-1B ভিসা আবেদনের সঙ্গে $1,00,000 অতিরিক্ত ফি আরোপ করেছিলেন নিয়োগকারীদের উপরে। $1,00,000 মানে বুঝতেই পারছেন এই মুহূর্তে ভারতীয় রুপিতে যেটা প্রায় ৯৫ লক্ষ টাকা। তো সেটা দেওয়া কোনো নিয়োগকারীর পক্ষেই প্রায় অসম্ভব ছিল, এবং তার ফলে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত ছেলেরা স্বপ্ন দেখেন আমেরিকায় চাকরি করতে যাওয়ার, তাদের স্বপ্ন কিন্তু সেখানেই শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু গতকাল সোমবার ম্যাসাচুসেটসের ফেডারেল জজ লিও সোরোকিন তিনি একটি আদেশ জারি করেছেন। সেই আদেশে এইটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মানে ট্রাম্প এই ফিজটা নিতে পারবেন না। এটা ট্রাম্পের কাছে একটা খুব বড় ধাক্কা, যে এই ফিজটা সারা আমেরিকার কোথাও আর নেওয়া যাবে না। এবং এটা ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে এটা খুব বড় একটা খুব স্বস্তির কারণ। তার কারণ শুধু তাদের স্বপ্ন পূরণ নয়, একটা খুব বড় অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভারত এবং বাংলাদেশের এই সমস্ত যারা এখানে পেশাদাররা যান আইটিতে বা হাসপাতালে বা অন্যান্য কাজকর্মে, তারা যে রেমিটেন্স পাঠান তার উপরে ভারতে বা বাংলাদেশে যে সমস্ত ডলার ঢোকে সেটার অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখে, বিশেষ করে এই রকম একটা ডলার ক্রাইসিসের সময়। তো সেই জন্য এটা একটা খুব বড় স্বস্তির খবর। যদিও এর পরবর্তীকালে উচ্চ আদালতে সরকার যাবে কিনা বা সে সমস্ত আমরা এখনো জানি না। তো সেই বিষয়টি যেহেতু একটি খুব বড় একটি খবরের মতো এটা এসছে, এবং এটা নিয়ে বিভিন্ন পেশাদার মহলে এটা নিয়ে তুমুল আলোচনা চলছে, সেই জন্য আমাদের মনে হয়েছে এই বিষয়টি আমরা আজকে আপনাদের সামনে খুব পরিষ্কার করে খুব সহজ ভাষায় এটার কি এর প্রতিক্রিয়া, এর বিশ্লেষণ কি, এটা আপনাদের সামনে নিয়ে আসবো। এবং সেই জন্য আমাদের সঙ্গে আজকে সরাসরি আমেরিকা থেকে যুক্ত হয়েছে আমেরিকার প্রবাসী ভারতীয় সাংবাদিক শুভঙ্কর মুখোপাধ্যায়, যাকে আপনারা এর আগেও দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে। শুভঙ্কর, তোমাকে প্রথমেই আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। এটা একটা খুব বড় ভারতীয়দের কাছে, বাংলাদেশিদের কাছে, যে সমস্ত পেশাদার মানুষ এখানে যান তাদের কাছে খুব বড় একটা স্বস্তির খবর এই রায়, কোর্টের রায়, এবং ট্রাম্পের উপরে একটা রকম বড় ধাক্কা। এইটাকে তুমি কিভাবে দেখছো বলো শুভঙ্কর? আমি এটাকে দুদিক থেকে দেখছি। বস্তুত আমাদের আজকের এই আলোচনাটা শুরু হলো এটা নিয়ে। আমরা এর আগেও এই প্ল্যাটফর্মেই এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে মূলত শুরু হলো ফ্লোরিডার একটা আদালতের একটা রায়কে কেন্দ্র ম্যাসাচুসেটস, করে, হ্যাঁ হ্যাঁ, ম্যাসাচুসেটস। যেখানে বলা হয়েছে যে দুটো বিষয় মেনলি বলা হয়েছে। একটা হচ্ছে যে ট্রাম্প H-1B ভিসা আবেদন করবার জন্য প্রত্যেকটা ভারতীয় সংস্থাকে মার্কিন সরকারের কাছে ৯৫ লক্ষ ভারতীয় মুদ্রায় টাকা জমা দিতে হবে। এটার বিরুদ্ধে রায় গেছে। দ্বিতীয় কথা, আদালত প্রশ্ন এটাকে তুলে অবৈধ দিয়েছে, বলা হয়েছে, একদম অবৈধ বলা হয়েছে। বলা হয়েছে। এবং এটাতে প্রশ্ন তুলে না, অবৈধটা বলা হয়েছে এই কারণে যে এইটা আমেরিকান প্রেসিডেন্টের এই আইনটা চালু করবার বা এই নিয়মটা চালু করবার কোনো অধিকার নেই। একদম সেই জন্য বলা একতরফা সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি অধিকার মার্কিন প্রেসিডেন্টের নেই। এবার এটা একদম তৃতীয় পরিষ্কার। একটা বিষয় আছে, হুম। যেটা আমাদের
চোখ এড়িয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণ আগে ওদের ফেডারেল কোর্টের ওইখান থেকে ওটা পড়লাম। হুম, তৃতীয় একটা জিনিস আমাদের যেটা চোখ এড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে ও ওখানে পরিষ্কার বলেছে যে তাহলে এই ক্ষমতাটা কার আছে? এই হুম। ক্ষমতাটা আছে কংগ্রেসের। মার্কিন তো কংগ্রেস, হ্যাঁ, তো মানে সংসদ এটা কংগ্রেসের নিতে পারে। সংসদ এটা নিতে পারে। তো কংগ্রেস এবং এরকম কতগুলো জুরিসডিকশন তো অবশ্যই আছে যেগুলো প্রেসিডেন্ট নিতে পারেন না। হুম, কংগ্রেস এবং সেনেট নিতে পারে। হুম, যদিও পাশাপাশি একটা সমান্তরাল আম, সুযোগ রয়েছে প্রেসিডেন্টের সামনে, সেটা হচ্ছে যে ভিটো ভিটো দিয়ে তিনি যে কোনো জিনিসকেই বলবৎ করতে পারেন, কিন্তু সে তো অনেক পরের কথা। তো এবার প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্পের এবারের একটা সুবিধে, প্রথম দিকেই আমরা বলেছিলাম যে ট্রাম্পের এবারের একটা মস্ত বড় সুবিধে যে কংগ্রেস এবং সেনেটে, যেটা এর আগের বার ছিল না, সেটা হচ্ছে যে ট্রাম্পের একটা দখলদারি আছে। হুম। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা গত কতগুলো ডিসিশনের ক্ষেত্রে দেখেছি যে ডেমোক্রেটদের পরিষ্কার দুটো ভাগ, আমাদের পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির মতো, একটা রিভিশনিস্ট একটা র্যাডিক্যালিস্ট। তো যারা র্যাডিক্যালিস্ট তারা নয়, কিন্তু যারা রিভিশনিস্ট তারা কতগুলো ক্ষেত্রে ট্রাম্প যেটা চাইছেন ডেমোক্র্যাটদের কংগ্রেস এবং সেনেট সদস্যরা সেটাকে সমর্থন করছেন। তো আমি এইসবের বেড়াজাল পেরিয়ে আমি বরাবরই যেটা পছন্দ করি, আমি এই সমস্ত আইন, আদালত, প্রশাসন, সামরিক বাহিনী এসবের বাইরে গিয়ে আমি এটার সামাজিক প্রভাবটা নিয়ে ঠিক। আলোচনা করার চেষ্টা এবং করি। আমরা পরে তার রাজনৈতিক প্রভাব আলোচনা করবো, কারণ এটা একটা রাজনৈতিক খুব বড় ইয়ে আছে, প্রভাব আছে, সামাজিক এবং রাজনৈতিক দুটো দিকেই। তো তার তার মূল কারণটাই হচ্ছে যে আমরা এই সমস্ত নিয়ম কানুন, নতুন সিদ্ধান্ত, তার বদলে আদালতের রায়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়ে যাই। তাহলে আমি আসি এই এই জিনিসটা বলতে এই প্ল্যাটফর্মে, যেটা খবরের কাগজে প্রকাশিত খবর বা বিভিন্ন জায়গায় প্রকাশিত খবরের বাইরে আমাদের যা উপলব্ধি, আমাদের যা অনুভব, আমাদের যা আশঙ্কা, সেটাকে ব্যক্ত করবার এবং জন্য। তোমাদের যে অভিজ্ঞতা, তোমরা যা দেখছো ওখানে বসে ভারতীয় তো সমাজের এবার মধ্যে। এবার হ্যাঁ, তুমি যে ভূমিকাটা করেছো, খুব জোরদার ভূমিকা, তাতে একটা শব্দে আমার আপত্তি আছে, যে হুম, ট্রাম্পের লক্ষ্য, মূল লক্ষ্য হুম, অভিবাসীদের জব্দ করা, এটা হ্যাঁ। নয়। মূল লক্ষ্য হচ্ছে আমেরিকানদের চাকরি বাড়ানো। আমি যদি সেটা ওই দিক আমেরিকা, থেকে দেখি তাহলে তুমি আমেরিকান হিসেবে ওটা বলতে পারো, কিন্তু আমাদের হ্যাঁ, দিক থেকে আমরা ভারতীয় উপমহাদেশের হ্যাঁ, মানুষরা মনে করবো ঠিক, আমাদের পেশাদারদের জব্দ করা, কারণ ওখান থেকে হ্যাঁ, আমাদের একটা খুব বড় অর্থনৈতিক আয় আছে। বড় হ্যাঁ, অর্থনৈতিক আয় আছে। কিন্তু আমি ট্রাম্পের দিকটা আগে বলিনি, আমি যে আমি সে ওর ট্রাম্পের দিকটা, হ্যাঁ, সেটাও শুনতে চাইবো তোমার ও কাছে, ঠিক। ওর এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এটা ধরা পড়ে গেছে যে অন্য কিছু ক্ষেত্র নয়, এডুকেশন ক্ষেত্র, যারা একাডেমিক্স, আমাদের সময় আমরা যখন আমেরিকায় এসেছি আজকে থেকে 25 বছর আগে, তখন আমেরিকায় শিক্ষা এবং গবেষণার কাজে সবচেয়ে বেশি অভিবাসী আসতো। শিল্পে আসতো, সাহিত্যে আসতো, নাটকে আসতো, সিনেমায় আসতো। 2008 সালের ডিপ্রেশনের পর থেকে আমেরিকায় অভিবাসী মানেই আইটি। এমনকি মাঝে মধ্যে আমরা ব্যঙ্গ করে নিজেদের মধ্যে এটাও বলি আইটি ভাইটি। তো যত দেখবে নতুন আসছে আইটি ভাইটি। তো এবার মুশকিল তার সঙ্গে হচ্ছে, মেডিসিনেও প্রচুর, মানে মেডিকেল প্রফেশনে না না, প্রচুর ডাক্তারদের কথাটা একেবারে আলাদা। ডাক্তারদের শর্টফল আছে আমেরিকায়। শর্টফল ডাক্তারদের আছে। আমেরিকাতে শর্টফল আছে। সো আর হ্যাঁ, ডাক্তাররা যাচ্ছে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট পরীক্ষাই আছে ইউএসএমএল, হুম, লাইসেন্সিং, যেটা ভারতবর্ষেও আছে। হুম, কাজেই সেক্ষেত্রে আমি তো বারে বারে বলছি যে ট্রাম্পের লক্ষ্য কিন্তু এখনো পর্যন্ত আইটি ক্ষেত্রে যে নিয়ম, H1B ভিসার ক্ষেত্রে যে নিয়মগুলো উনি করছেন, সেটা হচ্ছে অভিবাসীদের ঠেকানো। কেন কেন ঠেকাবো? তার কারণ হচ্ছে ওই জায়গাগুলোতে আমেরিকানদের চাকরি দেবো। এটা হচ্ছে বিষয়। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে আজকে ট্রাম্প একটা কথা বলবেন, কালকে আদালতে সেটা বাতিল হবে, পরশুদিন কংগ্রেসের জোরে সেটা পাস হয়ে যাবে। এই যে সামাজিক অনিশ্চয়তা, আর্থসামাজিক অনিশ্চয়তা, এর মধ্যে থেকে অলরেডি যে কোম্পানিগুলো আমেরিকাতে আইটির লোকজনকে পাঠাতো, তারা নিজেদেরকে সংযত করেছে। আমাদের আমেরিকাতে বসবাসকারী, বিশেষ করে আমি বাঙালি এবং ভারতীয়দের কথা বলবো, চাইনিজদের সাথে আমার খুব একটা যোগসাজশ নেই। ভারতীয় এবং বাঙালিদের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে। প্রত্যেকে একটা, হয় কানাডা চলে যাচ্ছে, হ্যাঁ, নয় ভারতে ফিরে যাচ্ছে, চাকরি নেই সেই জন্যও যাচ্ছে, আবার আগাম আশঙ্কা করেও যাচ্ছে।
নানাভাবে এইটা আমাদের মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। ব্যাপক একটা অনিশ্চয়তা, এবং H1B ভিসা পেলে তো হবে না। H1B ভিসা ধরা যাক এইখান থেকে 3+3 6 বছর দেয় H1B ভিসা। তো প্রথম 3 বছর পেলাম, তারপরে তো আবার ওটা রিনিউ করতে হবে, এবং রিনিউ করে তোমাকে অবশ্যই একবার আমেরিকার বাইরে গিয়ে, ভারতবর্ষে গিয়ে সেটাকে আমরা টেকনিক্যালি বলি স্ট্যাম্প মারিয়ে আনতে হবে। নতুন ভিসাটা, পুরনো ভিসাটাই ছিল, নতুন ভিসাটায় মারতে হবে। এইবার এক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে মার্কিন, তুমি যদি কলকাতার চিত্রটাই ধরো, এইটা হ্যাঁ, এইটা একটুখানি তোমাকে একটু আমি করছি, একটুখানি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমরা গত কয়েক বছর আগে আমাদের প্রধানমন্ত্রী কি ওখানে বলে এসেছিলেন যে এটা খুব সরল করা হবে, এবং তার জন্য ভারতীয়দের আবার ফিরে গিয়ে বাইরে যেতে হবে না, ফিরে যেতে হবে না, এটা আমেরিকায় বসেই করা যাবে, এরকম ব্যবস্থা করা হচ্ছে। না, এইটা না, এটা সেটা একদমই বোধহয় হয়নি। হয়নি, আমার মনে হয় হ্যাঁ, এটা হয়নি। একদমই হয়নি। এবং যেটা করেছে সেটা হচ্ছে যে, আবারও বলছি, একটা ট্রাম্পের পলিসিটা কিন্তু আইন আদালত নয়। ট্রাম্পের পলিসিটা হচ্ছে পরোক্ষ চাপ সৃষ্টি করো। এবার মার্কিন দূতাবাসে, কলকাতার মার্কিন দূতাবাসে, ধরো ধরো আজকে যে ছেলেটা রিনিউ করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তো মার্কিন দূতাবাসে, কলকাতার মার্কিন দূতাবাসে এখন করলে কমপক্ষে 9-10 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। বুঝতে হুম। পেরেছো? এই যে একটা পরোক্ষ চাপ, যে মানুষকে অনিশ্চয়তার মধ্যে রাখো, হ্যাঁ, স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিজের জীবন অনিশ্চিত, কালকে কি হবে কেউ জানে না, পরশু কি হবে কেউ জানে না। এই জায়গাটা কিন্তু আমেরিকায় বসবাসকারী অভিবাসীরা, যারা মূলত কম্পিউটারের ক্ষেত্রে আছে, তারা আর মোটেই ভালোভাবে দেখছে না। 2 নম্বর, এটার পরোক্ষ প্রভাব আরেকটা জায়গায় পড়ছে। সেটা হচ্ছে যে বহু বিদেশি ছাত্রছাত্রী আমি জানি, হ্যাঁ, হুম। যেটা মানে গত 2 বছরে ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ভারতীয় তুমি ছাত্রছাত্রী আগের আসা আমার অনুষ্ঠানে বলেছো, তুমি আগের অনুষ্ঠানে। তাদের তাদের কি কারণ হচ্ছে, তাদের একটা ব্যাপার ছিল এটা, সত্যি কথা বলতে যারা শুনছেন তারা অনেকে জানেন, যে একবার আমেরিকায় ঢুকবো আর বেরোবো না। যদি যদি ভারতবর্ষে চাকরিও থাকে বেরোবো না। আমি বলছি যে এই যে আইটির যারা এখনো পর্যন্ত আমেরিকায় চোখ মুখ বুজে নানা অনিশ্চয়তার মধ্যে থেকে গেছে, শুনতে একটু খারাপ লাগলেও এটা ঠিক, যে আমেরিকার ব্যাপারে কোনো মোহ স্বপ্ন এবং ভারতবর্ষে গিয়ে আমেরিকায় থাকি গল্প করা, এই মানসিকতার বাইরে ভারতবর্ষে আইটির চাকরি নেই, এটা আদপেই নয়। তার একটা মস্ত বড় প্রমাণ, যে অলরেডি মার্কিন সরকারের কাছে ধাক্কা খেয়ে বিভিন্ন কোম্পানিগুলো যারা নাকি এখানে আইটির লোক পাঠাতো, তারা অফশোর অফিস খুলছে, এবং অফশোর অফশোর অফিসটা অফিস খুব, হ্যাঁ। প্রচুর বেড়ে যাচ্ছে, এবং হুম। বেড়ে দেখা যাচ্ছে তার যা বাৎসরিক খরচ, তার তুলনায় মার্কিন মুলুকে এসে H1B ভিসার আবেদন বা তার পুনর্নবীকরণের আবেদন করা অনেক বেশি ব্যয় সাপেক্ষ। তাহলে তার মানে একটা কিন্তু ওয়েসিস ছিল। এটা নয় যে ভারতবর্ষে আইটির চাকরি ছিল না, ছিল, কিন্তু আমেরিকার একটা মোহময় জীবন। এই যে আমি মোহময় একটু জীবন, তোমাকে আরেকটা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে বিষয়টা তুমি বললে যে অফশোর অফিস অনেকে খুলে ফেলছে, এইটা তো ভারতের কাছে খুব একটা ভালো সংবাদ নয়। কারণ না, এই যে ছেলে মেয়েরা যেত ভারত বা বাংলাদেশ থেকে, তারা যে ওখানে যে ডলারে যে রোজগার করতো, তারা একটা অংশ তারা দেশে পাঠাতো। আমরা এই মুহূর্তে জানি ভারতে ডলারের কিরকম ক্রাইসিস হয়েছে, যার জন্য টাকার দাম হু হু করে আমাদের এখানে পড়ছে। এবং সেটা বাংলাদেশে অনেকটা রেজিস্ট করতে পেরেছে, কারণ বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ ভারতের চেয়ে অনেক অনেক বেশি। সেই জন্য তারা সেটাকে অনেকটা প্রোটেক্ট করতে পেরেছে। কিন্তু এই যে অফশোর অফিস যত বাড়বে, তত তারা দেশেই চাকরি করবে, তাদের ডলারে ইনকাম করবে না। তাহলে এই রেমিটেন্সটা অর্থনীতির উপর কি চাপ ফেলবে? তুমি যেহেতু দুটো দেশকেই ভালো করে জানো, ভারতীয় উপমহাদেশ এবং ওই আমেরিকার দেশ, আমি আমি ভারতীয়দের অর্থনীতির কথা দিয়ে বলছি। ভারতের অর্থনীতি কি বড় ধাক্কা খাবে না এইটাতে? ব্যাপক ধাক্কা খাবে, ব্যাপক ধাক্কা খাবে। তার কারণ হচ্ছে, এ বিষয়ে সুব্রত কোনো সন্দেহ নেই যে এখনো পর্যন্ত, বিশেষ করে কম্পিউটার টেকনোলজিতে, আমেরিকার যা জান পয়চান, আমেরিকার যা এরিয়াজ অফ পসিবিলিটি, আমেরিকার যে যান্ত্রিক যুগের ব্যাপারে আমেরিকার যে পরিসর, সেটা এখনো পর্যন্ত পৃথিবীর আর কোথাও নেই। কাজেই আমেরিকায় যাওয়া থেকে বঞ্চিত, আমি একবারও বলছি না যে এই যে কর্মীরা আসতো তাতে আমেরিকার উপকার হতো না। আমেরিকাও বিদেশি মুদ্রা অর্জন করত, আমেরিকাও অনেক বেশি সমৃদ্ধ হতো, তাদের স্কিল তাদের এফিসিয়েন্সি থেকে এনরিচ হতো। আমেরিকা ডোন্ট কেয়ার এখন, সেটা সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমাদের ভারতবর্ষের যারা
যেত, তারা কিন্তু শুধুমাত্র যেত আর চলে আসতো তো নয়, তার মধ্য হ্যাঁ, দিয়ে একটা ব্যাপক এক্সচেঞ্জ অফ নলেজ, একটা ব্যাপক এক্সচেঞ্জ অফ ভিউজ, একটা ব্যাপক এক্সচেঞ্জ অফ ইকোনমিক্স তৈরি হতো। তাহলে এইটা যদি আমি বন্ধ করে দিই এবং সারা পৃথিবী আজকে তোমার ভারতবর্ষ করছে, সুব্রত, তোমার ভারতবর্ষ করছে যে কোনো যেন তেন প্রকার এনো কোট আনকোট বিদেশি বা অনুপ্রবেশকারী দেখলেই তারাও ডিলিট ডিপোর্ট হচ্ছে। হ্যাঁ, এটা সারা ভারত, সারা পৃথিবী কিন্তু জুড়েই আমি এটা এখানে হচ্ছে। এখানে ধরো সেটা ভারতবর্ষের কাছে অর্থনৈতিক ভাবে খুব একটা অসুবিধে নয়, কিন্তু ওখান থেকে যদি ধরো তুমি হ্যাঁ, ওখানে মানসিকভাবে দীর্ঘদিন অসুবিধে, আছো। হ্যাঁ, হ্যাঁ, নৈতিকভাবে তুমি অসুবিধে তুমি তো কিন্তু আমার বাড়িতে, তোমার বাড়ির পরিবারের কাছে, তোমার মায়ের কাছে, তোমার ভাইয়ের কাছে কিছু যে রেমিটেন্স পাঠাচ্ছ, যে ডলার পাঠাচ্ছ, এরকম অজস্র লক্ষ লক্ষ ভারতীয়, বাংলাদেশি তারা পাঠাচ্ছে রেমিটেন্স। সেই রেমিটেন্সের সোর্স যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের অর্থনীতির উপরে তো একটা বড় চাপ এটা পড়বে। অফশোর অফিস বড় করে কি সেইটাকে করা যাবে? তাদের যাবে কর্পোরেটের না, লাভ হতে কিন্তু পারে, কিন্তু কর্পোরেট ভারত লাভ হতে সরকার, পারে। সরকার আমি এক্ষেত্রে একেবারে পুত্তলিকার মতো। তার কারণ আমি তোমাকে বারে বারে যার জন্য এই প্রথম কারণটা বললাম, যার জন্য ধরো তুমি যদি ভারতবর্ষের সরকার, মোদী সরকার, মোদী মাঝে মধ্যে বন্ধু হয় মাঝে মধ্যে শত্রু হয়ে যায় ট্রাম্পের, সেটা অন্য হুম, প্রশ্ন, কিন্তু মোদী যদি গিয়ে অনুরোধ উপরোধ করে হাতটি ধরে বলে আমি রাশিয়া থেকে তেল আনা কমিয়ে তোমার কাছ থেকে কিনবো বেশি, শুল্ক একটু কমিয়ে দাও, ট্রাম্প মানবে। ভারত যদি বলে যে পাকিস্তানকেও একটু টাইট দেওয়ার চেষ্টা করো, শুধু আমাদের ওপর দোষ চাপিও না, হয়তো শুনবে, কিন্তু শুনবে না এই ব্যাপারটা। তার কারণ হচ্ছে যে কারণে এই সমস্যাটা ভয়াবহ, তার কারণ হচ্ছে এটার সাথে আমেরিকার জব মার্কেটের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। বিশ্বাস করো সুব্রত, আমেরিকার আজকে যা অর্থনীতি, আমেরিকার এই অর্থনীতিতে জব ক্রিয়েট করবার আর কোনো জায়গা নেই। ঠিক। তো কি করবে? এইটা তুমি খুব ইম্পর্টেন্ট কথা বলেছো। এটা যেটা আমি রাজনৈতিক ব্যাখ্যার কথা বলছি, যে আমেরিকার ট্রাম্পের কাছে এটা খুব রাজনৈতিক মাইলেজ দেওয়া। তিনি কোর্টে হারুন বা জিতুন, এবং দুটো এবং ক্ষেত্রেই একমাত্র, এবং হ্যাঁ, একমাত্র হারলেও তিনি মাইলেজ পাবেন, যে আমি চেষ্টা করেছিলাম, আমাকে কোর্ট সেটা অনুমতি করতে দিল না। দেয়। আর জিতলে তো হ্যাঁ, পাবেনি। কিন্তু যেটা হবে, যেটা তুমি যে পয়েন্টটা বললে, যেটা এই কর্পোরেট গুলো যখন, গুগল বা অমুক কোম্পানিগুলো যখন সেখান থেকে একটা অফশোর অফিস নিয়ে চলে আসবে বা ভারতের মতো দেশে, তখন তো সেই একই প্রশ্নটা হবে তাদের, সেই জব, আবার সেই জবলেস অবস্থা হবে। তাহলে এটা কি পরিকল্পনা ট্রাম্পের, যে তিনি জব ক্রিয়েট করছেন না অফশোর অফিসগুলো যদি আবার ভারতে চলে আসে, তাহলে কি জবলেস আবার অবস্থাটা তৈরি হচ্ছে? এটা আমেরিকানরা কি বুঝতে পারছে না? খুব সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এক নম্বর বিষয় হচ্ছে হুম, যে ওরা যেটা চাইছে সেটা হচ্ছে, দেখো, আমেরিকাতে মানে আইটির দুটো বড় ক্যাটাগরি। একটা হচ্ছে একটা হচ্ছে অপারেশন, আরেকটা হচ্ছে ক্রিয়েশন, রাইট? এটা এটা সব পৃথিবীর সমস্ত পেশাদার ক্ষেত্রেই থাকে। তো আমেরিকার যে জায়গাটায় পিছিয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যে নিত্য নতুন, যে নতুন ধরনের সফটওয়্যার বলো হার্ডওয়্যার বলো এইগুলোকে যে উদ্ভাবন করা, হুম, সেটাতে সমস্যা। এইবার ট্রাম্পের কথা হচ্ছে, আমি ভারতবর্ষ থেকে আগে একটা আমরা একাডেমিক্সের যারা ছিলাম তারা ওটাতে আসতাম, J2 ভিসা বলতো, হুম, এক্সচেঞ্জ ভিজিটার প্রোগ্রাম, সেটা বাড়িয়ে দাও। সেটা বাড়িয়ে দিয়ে ৩-৪ মাসের জন্য ভারতবর্ষের এনরিচড ইঞ্জিনিয়ারদেরকে, টেকনোলজিদেরকে নিয়ে আসো দেশে, ৩ মাস জামাই আদর করে রাখো, ৫ তারা হোটেলে রাখো, ওদেরকে দিয়ে ট্রেনিং করাও, দেশে ফিরে চলে যাও। ওই আসবো, ঢুকবো, পড়বো আর থেকে যাব আমেরিকায়, এটা চলবে না। এটা পরিষ্কার, একেবারে পরিষ্কার কথা। এই যে পরিষ্কার কথাটা উনি বলছেন, সেটা হচ্ছে যে এইবার এই যে এটার যেটা রিজেনারেশন হবে, রিজেনারেশন হতে হতে একটা জায়গায় গিয়ে তুমি দেখবে, তুমিও ঠিক, যে অর্থনীতি ব্যাপারটাও রেসিপ্রোকাল। শুধু ভারতবর্ষের অর্থনীতি বিপন্ন হবে তা নয়, আমেরিকার অর্থনীতিতেও দুর্বল হবে। কিন্তু এই জায়গাটাতেই প্রশ্ন আসবে, আমেরিকা কখন শুধু আমরা অর্থনীতি বিপন্ন দুর্বল হবে না, নলেজ, ভারতের হ্যাঁ, নলেজ দুর্বল হবে, মেধা স্কিল, এই হ্যাঁ, মুহূর্তে স্কিল, তাদের হাতে নেই, তারা সেখানে হ্যাঁ, দুর্বল হবে। অফশোর অফিস করলে ভারতীয়দের অসুবিধা হবে, ডলারে ইনকামটা করতে পারবে না তারা, হ্যাঁ, রেমিটেন্সটা, সেটা অর্থনৈতিক ক্ষতি। কিন্তু মেধার দিক থেকে ভারতের কোনো ক্ষতি হবে না, বা কোনো ক্ষতি বাংলাদেশের হবে না। কোনো কিন্তু ক্ষতি হবে না। এইবারে হুম। এইবারে তাহলে আমি দেখব, এবার ট্রাম্পের দিকটাতে দেখব, যে তাহলেও উনি এটা করছেন কেন। এবার আবার সেই আমি সামাজিক বিশ্বাসের প্রশ্নে ফিরে যাব, যে ট্রাম্প দেখছে যে আমি যদি আমার এই সিস্টেম অনুযায়ী চলতে পারি, এই সিস্টেমে আমার
পরের বছর পর্যন্ত টিকে থাকতে গেলে বা তারপরে আমাকে যে টিকে থাকতে গেলে একমাত্র বিশ্বাসযোগ্যতার মাপকাঠি হচ্ছে আমেরিকার সমাজ মানতে শুরু করেছে যে আমাদের সব সর্বনাশের মূলে অভিবাসী। এবং ট্রাম্প যতদিন ছিলেন আপ্রাণ চেষ্টা করেছেন এই অভিবাসীদের তাড়াতে। এই সামাজিক কনসেপ্ট, সুব্রত, আমরা সংক্রামিত হয়ে গেছি। এটা আমি এই তোমাকে বলছি পারসেপশনটা ক্রিয়েট করতে চাইছে, যে এই পারসেপশনে কিন্তু সেটা অলরেডি হয়েছে। বাস্তবতার সঙ্গে আমি তোমাকে কতটা দূরত্ব। আমি তোমাকে বলছি, আমাদের বাঙালির প্রতিষ্ঠিত বাঙালি যারা আছে তারা এই ব্যাপারটায় অনেকে, এখানে অনেকে শুনছেন, আমার ধারণা অনেকে শুনছেন এখানে, তারা আমার প্রচুর ট্রাম্পকে আমেরিকা support থেকে করছে, প্রচুর বলছে দর্শকরা দেখে আমাদের হ্যাঁ অনুষ্ঠান। ঠিকই তো, আমার যে নাতি নাতনিরা এখানে আছে, আমার যে নাতি নাতনিরা এখানে আছে, তারা যে চাকরিটা পেতো ভারতবর্ষ থেকে, তুমি ভিসা নিয়ে এসেছিস, চাকরিটা করবে কেন? আগে তো আমার নাতি নাতনি চাকরি পাবে। এটা আমরা বলতে শুরু করেছি। একটা এই একটা ভয়ঙ্কর পারসেপশন, পাবলিক পারসেপশনকে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে জায়গায় আমি বারে বারে বলছি এটা আইন আদালত প্রশাসন রাজনীতির অনেক ঊর্ধ্বে। যেখানে তোমার পাশের বাড়ির লোক ভাবতে শুরু করেছে যে আমার পাশের বাড়িতে যে লোকটা থাকে সে লোকটা আমাকে পছন্দ করে না, এবং সেই লোকটা আমার পাড়ার অশান্তির জন্য, আমার বাড়ির অশান্তির জন্য, সবকিছুর জন্য এই লোকটা দায়ী। এইটা করলে তো পুলিশের আর দরকার নেই, প্রশাসনের আর দরকার নেই, তোমরা দুজনেই লেগে গেলে। তাই তো সেইটা এই যে হচ্ছে ট্রাম্পের। ভয়ঙ্কর একটা সমাজে, তোমরা যখন, তুমি 25 বছর আগে যখন দেশ ছেড়ে আমেরিকায় গেলে, তখন যে আমেরিকান সোসাইটিটাকে দেখেছো, আর এখন যে এই সোসাইটিটাকে দেখছো, যেখানে পরস্পর পরস্পরকে লড়িয়ে দেওয়া হচ্ছে এবং মনে করানো হচ্ছে যে তুমি তুমি আমেরিকান, তুমি অভিবাসী আমেরিকান, কিন্তু তুমি আমেরিকানদের, সাদা চামড়ার আমেরিকানদের শত্রু। এইটা সমাজে যারা ওখানে তোমার মতো যারা রয়েছে, যারা আমেরিকান নাগরিক, তাদের কি সমস্যা তৈরি করছে? এটা আমার মনে হয় অনেক আমার দর্শকরা জানতে চাইবেন, যে সমস্যা তোমাদের খুবই তৈরি সমস্যাটা কি। করছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে কলকাতায়, আমি একই সময় সাংবাদিকতা করেছি, এখানে যারা শুনছেন তারাও জানেন যে হুম, কলকাতায় কিন্তু সত্য হোক মিথ্যা হোক, শুনতে খারাপ লাগুক বা ভালো লাগুক, কলকাতার যে সাংবাদিকতাতে একটা বিরাট নেতিবাচক পরিবর্তন এসছে যখন থেকে বেসরকারি টিভি চ্যানেল এসছে। হুম, সংবাদপত্রের মিডিয়ার অভিমুখটাই বদলে গেছে। ঠিক হুম, আছে? ঠিক সেভাবে আমি আজকের যে আমেরিকাকে দেখছি, সেই 25 বছর আগের আমেরিকার থেকে পার্থক্য এই কারণে যে 2010 পর্যন্ত আমেরিকায় মূলত আসতো শিক্ষাক্ষেত্রের লোকরা। আমরা যাদের সাথে উঠতাম বসতাম, রাস্তায় বেরোলে যাদের সাথে ধাক্কা খেতাম, তারা পিএইচডি। এখন সেটা কমতে কমতে ডিপ্রেশনের পর থেকে 2008-এ বারাক ওবামার সময় ডিপ্রেশনের পর থেকে রিসার্চ খাতে কমছে। রিসার্চ খাতের সব খাতা প্রতিরক্ষায় যাচ্ছে, সব খাতের টাকা প্রতিরক্ষায় যাচ্ছে। কমতে কমতে এখন ঠিক উল্টোটা হয়েছে। এখন আমি সেলুনে বসে যার পাশে বসে, যে অভিবাসীটির পাশে বসে দাড়ি কাটি, সে অবভিয়াসলি কম্পিউটার। জিজ্ঞেস করবে আপনি কি করেন? কম্পিউটার। তো এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটা আমাদের ব্যাপক একটা পরিবর্তন করে দিয়েছে, যেখানে লোক বুঝতে পেরেছে এবং এদের যা টাকা পয়সা আমি এরা এখানে পায়। তোমাকে আরেকটা প্রশ্ন আমার কৌতূহল হচ্ছে জানার জন্য, যে তুমি যে এই যে কথাটা বললে যে সমস্ত জায়গায় এখন ভারতীয় বা ভারতীয় উপমহাদেশের মানুষরা কম্পিউটারের চাকরিগুলোকে দখল করে নিয়েছে, এটা তাদের রাগের কারণ। এইবার রাতারাতি যখন এই H1B ভিসা চালু করা হলো 25 সালের সেপ্টেম্বরে, যতদূর আমার মনে পড়ে, হ্যাঁ, এই এই যেটা বেরোলো, তখন হুম, থেকে যখন এই এই যে $1 লাখ দেওয়া শুরু করা হলো, তারপর থেকে যে স্রোতটা কমছে, সেইটা হুম। রিপ্লেস করার মতো আমেরিকানদের নিজস্ব কি শক্তি আছে? রাতারাতি তারা কি আহ, সেটা পারবে? একটা এটা আমাদের নির্দিষ্ট জানার ইচ্ছে জায়গা, তো। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আছে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আছে, তারপরে এই স্কিল, যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমার যে বন্ধুরা এখানে এসে, বন্ধুর ছেলেমেয়েরা এখানে এসে আরো একবার মাস্টার্স করে ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ঢুকেছে। আহ, আমেরিকা চলে হচ্ছে ম্যানুয়ালের ওপর, বুঝেছো? ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা পর্যন্ত, মানে তুমি যদি ডাক্তারকে জিজ্ঞেস করো আমার এই জ্বরটা কেন হচ্ছে, ও ঘরে যাবে, ঘরে গিয়ে ওদের বিশ্বস্ত একটা অথরাইজড একটা ওয়েবসাইটে দেখে একটা ম্যানুয়াল বের করে নিয়ে আসবে, দিয়ে টিক মারবে, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এভাবে দ্য প্রসেস অফ ডায়াগনোসিস।
মাথার অ্যাপ্লাই নেই, সেটা অন্য কারণ আছে, বিমা টিমার কারণ আছে, মামলা মোকদ্দমা আছে, কারণ আছে। ঠিক সেভাবেই ওরা সব আমাকে গল্প করে যে যতক্ষণ পর্যন্ত ম্যানুয়াল দিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা মানে দেবতা। কোথাও আটকে গেলে, এই সুবিমল, ক্যান ইউ হেল্প মি প্লিজ, যেই একটা ট্রাবল তৈরি হয়ে গেল, ওই জায়গাটায় আমেরিকা আর পারে না। তখন ভারতীয় ব্রেনটাকে দরকার হয়। এটা আর এটা সেটা এখন বাস্তব। এআই এর যুগে সেটাই সব থেকে বড় কথা। ক্রিয়েটিভ এইসব ব্রেন না হলে তো হবে না। সেই জন্য সেই জন্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন কোর্সগুলোতে, বিভিন্ন কোর্স, আমেরিকার বিভিন্ন কলেজে ক্যারিকুলামগুলোতে একটা ছোট্ট পেপার বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যাতে করে আমেরিকান ছেলেমেয়েরা এমনিতেই ছোটবেলা থেকে যন্ত্র থাকে, মানে ওরা যন্ত্রটাকে একেবারে নিজের হাত পার মতো ব্যবহার করতে জানে। যারা কম্পিউটার টম্পিউটার পড়তে হয় না, বুঝেছো, ওরা কম্পিউটার না পড়েই যা জানে। হ্যাঁ, ভারতবর্ষের অনেক ওই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে পাশ করার আওতায় সেরকম জানে না এমনিতেই, কারণ এটা ওদের জাতিগত অভ্যাস তৈরি হয়ে গেছে। ওদেরকে এবার এআই পড়াবে। আমেরিকা খুঁজছে, বিকল্প রাস্তা খুঁজছে, এনে ট্রেনিং করাবে, বা একদল ছেলে মেয়েকে ভারতবর্ষে পাঠিয়ে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে রাখবে 6 মাস, রেখে নিয়ে আসবে। এরকম একটা পরিকল্পনা করছে। সেটা কতটা বাস্তবায়িত হবে আমি জানি না, কিন্তু বারে বারেই বলছি যে যে জায়গা থেকে আমাদের আজকের আলোচনা শুরু হয়েছিল, যে এই ব্যাপারগুলো আইন আদালত প্রশাসনের ঊর্ধ্বে উঠে গিয়ে একটা সামাজিক ত্রাস সৃষ্টি হয়েছে। আমি আশা করি এখানে যারা শুনছেন তাদের অনেকের ছেলে মেয়েরা আমেরিকাতে H1 ভিসা নিয়ে থাকে। তারা জানেন যে ছেলেমেয়েরা কিরকম উদ্বেগের মধ্যে আছে, কিরকম অনিশ্চয়তার মধ্যে আছে। একটু মাত্র সুযোগ থাকলে, আমাদের শহরেই 4-5 জন অলরেডি তৈরি হয়ে আছে, চলে যাচ্ছে, বাড়ি টাড়ি বিক্রি করে দিতে শুরু করেছে। এইরকম একটা অনিশ্চয়তা, এই জায়গা থেকে মুক্ত করবার জন্য H1B ভিসাটাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে হাতিয়ার ট্রাম্প করেছেন। সমস্ত দূতাবাসে পুনর্নবীকরণের অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দেওয়া হচ্ছে, স্লো করে দেওয়া হচ্ছে, মন্থর করে দেওয়া হচ্ছে, নতুন H1 ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। যে ছেলেমেয়েরা বিদেশে এখানে এসে পড়াশোনা করলো, তাদেরকে 1 থেকে 2 বছর আহ, চাকরি পাওয়ার জন্য দেওয়া হয়, সেটাকেও কমানোর চিন্তা ভাবনা চলছে। কাজেই যারা সেই স্বপ্ন নিয়ে আজকে থেকে 3 বছর আগে এসেছিল, তাদেরও সমস্যা হচ্ছে। এই কালকেই আমার এক বন্ধুর সাথে কথা বললাম, সে পিএইচডি করে ভাবছিল এখানে থেকে যাবে। ওই একই পদ্ধতি, আমেরিকায় এলে তো আর যাব না, এরপরে পিএইচডি হয়ে গেলে পোস্টডক করবো, পোস্টডকের পরে একটা চাকরি নিয়ে নেব। সেও ভাবতে শুরু করেছে, সে ভাবছে এখন আমি খুঁজতে শুরু করেছি ভারতবর্ষে পিএইচডি শেষ করলে কিভাবে চাকরি পাওয়া যায়। তো এই যে আমি আমি বারে বারেই করব যে এই মুহূর্তে আমেরিকায় ভিসাধারী অভিবাসীদের পক্ষে খুবই সংকটজনক সময়। এবং এইখানের শ্রোতারা যদি আমার কাছে জানতে চান কি এর প্রতিকার, আমি বলবো বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে ভারতবর্ষের ভবিষ্যৎ কি হবে পরের কথা, কিন্তু এখনো আমি যাদের কথা বলছি, যারা নাকি এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু ভারতবর্ষে একটা করে চাকরি পেয়ে গেছে। হয় অ্যামাজনে, নয় কগনিজেন্টে, বা গুগলে চাকরি পেয়ে গেছে। কাজেই চাকরি এখনো আছে। আমি বলবো যে ছাত্ররা পড়তে এসছে তারাও পড়ে ভারতবর্ষে ফিরে যাক, কারণ আমেরিকার অভিবাসনের ভাবিকাল মোটেই ভালো না। একমাত্র আমরা যারা অলরেডি মার্কিন নাগরিক হয়ে গেছি, আমাদের কিছু রক্ষা কবচ আছে। সেইটুকু ছাড়া আমি সত্যি নিরুৎসাহ জানাবো যে বাস্তবের দিকে তাকিয়ে ভারতবর্ষের ভিসাধারীদের আমেরিকায় থেকে যাবার পরিকল্পনাটা বন্ধ করতে হবে। আমেরিকায় এলাম, কাজকর্ম করলাম, ডলার কিছু রোজগার করলাম, চলে গেলাম, ঠিক আছে। এখানে এসে পড়াশোনা করলাম, পড়াশোনা করে ভারতবর্ষে ফিরে গিয়ে এশিয়ার অন্য কোথাও চাকরি নিলাম, ঠিক আছে। কিন্তু আমেরিকায় ঢুকবো, একবার ঢুকবো এবং পাকাপাকিভাবে থেকে যাব, তীর্থের কাকের মতো গ্রিন কার্ডের জন্য বসে থাকবো এবং তারপরে সিটিজেনশিপ, সেই দিন আর নেই। এই ব্যাপারটায় সচেতন হওয়া উচিত। খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে। এত খুব সুন্দর একটা তুমি একটা বিশ্লেষণ করলে এবং সেই সঙ্গে অনেক নতুন তথ্য দিলে। আমার মনে হয় যেটা আমেরিকা সম্পর্কে আমাদের যে ছেলেমেয়েরা এখন ভাবছে, যারা আমেরিকা চাকরির স্বপ্ন দেখছে, তাদের দিক থেকেও আমার মনে হয় তোমার এই পরামর্শটাও তাদের যথেষ্ট তারা উপকারী হবে, তাতে উপকৃত হবেন। আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটা আপনারা যারা শুনলেন, একটা অন্য স্বাদের অনুষ্ঠান আমরা আজকে করলাম। সেই
অনুষ্ঠানটা আমার খুব ইচ্ছে ছিল, আমি শুভঙ্করকে সেই জন্যই অনুরোধ করেছিলাম যে এটা একটুখানি আমাদের পরিষ্কার করে বুঝিয়ে বলো। তা শুভঙ্কর সেটা আজকে আমাদের খুব মূল্যবান সময় দিয়েছে। তো সেই জন্য শুভঙ্করকেও ধন্যবাদ। আর আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে আমরা অনুরোধ, এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কি মতামত, আপনাদের কি ভাবনা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এইটাই খুব শুভঙ্কর। গুরুত্বপূর্ণ, সুব্রত। আমি আমি অনুরোধ করব যারা এটা শুনলেন আজকে, তাদের যদি আরো কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে এ ব্যাপারে, সব সুব্রতর কাছে জমা দিন। যদি প্রয়োজন হয় তেমন ভাবে আমরা পরের মাসে আরেকবার বসবো। এই প্রশ্নগুলো আপনাদের জানা খুব দরকার। পরিস্থিতি আমেরিকায় অভিবাসীদের খুব একটা, বিশেষ করে ভিসাধারীদের ভালো নয়। ঠিকই, ধন্যবাদ। এটা শুভঙ্কর, এটাও খুব ভালো প্রস্তাব। আমরা এই কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো আমরা নিয়ে একসঙ্গে বসে আমরা পরে একটা অনুষ্ঠান এর উত্তরগুলো অবশ্যই দেব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভঙ্কর, তোমাকেও ধন্যবাদ এবং সবাইকে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।